আসসালামু আলাইকুম। আমার ভাই কফি পছন্দ করে এবং আমিও। আমরা এই বাক্যগুলো কিভাবে বলতে পারি বা লিখতে পারি? আমরা বলতে পারি মাই ব্রাদার লাইকস কফি অ্যান্ড আই অলসো লাইক কফি, যেটা আমরা সবাই জানি। আবার আমরা বলতে পারি বোথ মাই ব্রাদার অ্যান্ড আই লাইক কফি। আমরা এভাবে বলতে পারি, এটাও আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আমরা অনেকেই যেটা জানি না সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা, মাই ব্রাদার লাইকস কফি অ্যান্ড সো ডু আই। এটা নেটিভরা বেশি ইউজ করে এবং এটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। আইএলটিএস এক্সামে গিয়ে যদি তিনটার ভিতরে এটা বলেন, এটা সবচেয়ে বেশি মার্ক পাবেন আপনি। যাই হোক, এবং এটা বলার সময় এটা বললে আপনার অডিয়েন্সটা মনে করবে আপনি গ্রামার সম্পর্কে ভালো জানেন এবং ইংরেজি স্মার্ট ইংলিশ জানেন। আপনার সম্পর্কে একটি সুধারণা হবে ইংলিশের বিষয়ে। আচ্ছা চলেন দেখি এটা নিয়ম কি, আমি কিভাবে লিখলাম, কোথা থেকে আসলো এই সো ডু আইটা। আই অলসো লাইক কফি, এটা বাদ দিয়ে সো ডু আই লিখলাম, কিভাবে কি হলো দেখেন। এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আমি যে লিখে রাখছি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে হ্যাবোধক সম্মতি। প্রথম বাক্য নিয়ম হচ্ছে প্রথম বাক্য প্লাস, এই যে প্রথম বাক্য লিখলাম মাই ব্রাদার লাইকস কফি, প্রথম বাক্য লিখলাম, তারপরে এন্ড প্লাস ও, এই যে লিখলাম এন্ড প্লাস ও, তারপরে লিখলাম, তারপরে নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপরে সাবজেক্ট প্লাস আদার্স। এন্ড তো নিলাম, তারপরে নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। অক্সিলারি ভার্ব ডু নিলাম, তারপরে সাবজেক্ট নিলাম। সাবজেক্ট দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? সাবজেক্ট আমি। প্রথম বাক্যের সাবজেক্ট আমার ভাই, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি। অতএব এই যে আই, আমি মানে আই নিলাম সাবজেক্ট, আর সাবজেক্টের আগে অক্সিলারি নিতে হবে, এই যে বলা আছে নিয়মে অক্সিলারি আগে নিলাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, দুইটা প্রশ্ন আসতে পারে আপনার মনে, যে অক্সিলারি ভার্ব আগে কেন? অক্সিলারি ভার্ব যদি আগে আসে কোনো বাক্যের, তার মানে ওটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন আপনার মনে আসতে পারে, ডু কেন? অক্সিলারি ভার্ব তো আরো আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এবং আছে ডু ডিজ, ডু ডাজ ডি, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোও তো অক্সিলারির কাজ করে। তাহলে এতগুলা থাকতে আপনি ডু কেন নিলাম, একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার আগে অক্সিলারি আসলে ইন্টারোগেটিভ হবে, এই প্রশ্নের উত্তর হচ্ছে না, ইন্টারোগেটিভ হবে না। আপনার ধারণা সঠিক, আপনি জানেন সঠিক, কিন্তু আপনি যদি ইনভার্সন জানেন তাহলে আপনার মনে এই প্রশ্ন আসবে না, আর যদি না জানেন তাহলে আসবে। ইনভার্সনে নিয়ম হচ্ছে আগে অক্সিলারি আসে কিন্তু সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় না, এটা গ্রামারের আরেকটা নিয়ম, ইনভার্সন বলে এটাকে। ইনভার্সনে সবসময় অক্সিলারি ভার্ব আগে আসে। অক্সিলারি ভার্ব বলেন অথবা ভার্ব বলেন, ভার্বটাই আগে আসে, মেইন ভার্ব বলেন। এবং ইনভার্সনে মেইন ভার্বটা সবসময় আগে আসে, সাবজেক্ট পরে আসে, কিন্তু সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় না। এখানে ইনভার্সন হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডু কেন? এটার প্রশ্নটা উত্তরটা একটু পরে দিচ্ছি, চলেন এখানে লিখি। এখানে আরেকটা বাক্য দেখি, আমার ভাই বিরিয়ানি রান্না করতে পারে এবং আমিও। এখানে লিখছে কি মাই ব্রাদার, লিখতে হবে কি প্রথম বাক্য, এই যে লিখলাম প্রথম বাক্য, মাই ব্রাদার ক্যান কুক, রান্না করতে পারে, ক্যান কুক। মাই ব্রাদার, আমার ভাই বিরিয়ানি রান্না করতে পারে, মাই ব্রাদার ক্যান কুক বিরিয়ানি, এই যে প্রথম বাক্য শেষ। তারপরে নিয়ম কি অ্যানসো, অ্যান প্লাস ও, এই যে লিখলাম অ্যান প্লাস লিখলাম সো, অ্যানসো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান নিলাম, প্লাস নিলাম সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আমি, তাই সাবজেক্ট আমি, আই নিলাম। এখন আপনার মনে আবারও প্রশ্ন আসতে পারে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান কেন? প্রশ্নটা আরো পরে দিব আমি উত্তর, এই প্রশ্ন উত্তর। চলেন আরেকটা বাক্য দেখি, আমার ভাই পড়ালেখা করতেছে এবং আমিও। মাই ব্রাদার ইজ স্টাডিং এন্ড সো এম আই। এই যে প্রথম বাক্য কি, আমার ভাই পড়ালেখা করতেছে, লিখলাম প্রথম বাক্য মাই ব্রাদার ইজ স্টাডিং, এই যে প্রথম বাক্য লিখলাম। তারপরে এন্ড প্লাস ও, স্ট্রাকচার অনুযায়ী এই যে এনসো লিখলাম, এনসো। তারপরে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এম, এখানে এম কেন নিলাম? আপনার মনে আবার প্রশ্ন আসতে পারে, অক্সিলারি ভার্ব তো কতগুলো আছে, আই, আই এর সাথে এম হয় সেটা জানি, কিন্তু এইখানে কেন এম নিলাম, এইখানে আই এর সাথে এম কেন নিলাম না? আপনার মনে প্রশ্ন আসবে। এখানে আবার আই এর সাথে ক্যান নিছি, এখানে আই এর সাথে ডু নিছি, এখানে আই এর সাথে এম নিছি। প্রশ্নটা আরো পরে দিব উত্তর, প্রশ্ন উত্তর। চলেন দেখি এটা কি লিখছি, রানা ইজ স্টাডিং এন্ড সো ইজ রাকিব। তার মানে হচ্ছে রানা ইজ স্টাডিং মানে রানা পড়ালেখা করতেছে এবং আমিও, সরি রাকিবও, রাকিবও পড়ালেখা করতেছে, মানে হচ্ছে বাংলা মানে এমন। এখন দেখেন এখানে ওই যে একই নিয়ম, আগে প্রথম বাক্য রানা ইজ স্টাডিং লিখলাম, তারপরে এনসো, এনসো লিখলাম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টকে এই বাক্যের রাকিব।
এই রাকিব লিখলাম, তার আগে অক্সিলারি ভার্ব ইজ লিখলাম। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখানে রাকিবের সাথে ইজ কেন? আরো তো রাকিবের সাথে হ্যাজ হয়, রাকিবের সাথে হ্যাড হতে পারে। প্রশ্ন উত্তর এইটা দেখার পরে এখন দিব, চলেন। এখানে লিখছে কি, রানা প্লেস ফুটবল এন্ড সো ডাজ রাকিব। তার মানে হচ্ছে রানা ফুটবল খেলে, প্লেস B1, তার মানে প্রেজেন্ট টেন্স। রানা ফুটবল খেলে এন্ড সো ডাজ রাকিব, রাকিবও ফুটবল খেলে এবং রাকিবও। এখন চলেন আপনার প্রশ্ন উত্তর দিয়ে। এখানে আবার রাকিবের সাথে ডাজ নিছি অক্সিলারি ভার্ব হিসেবে। আপনার প্রশ্ন এই দ্বিতীয় বাক্যের অক্সিলারি নিয়ে 100% আসবে আমি জানি। চলেন দেখি, এখানে প্রথম বাক্যে আই নিলাম কেন, এই আইয়ের সাথে ডু নিলাম কেন, এখানে ক্যান নিলাম কেন, এখানে এম নিলাম কেন? আপনাদের এখানে একটু ফলো করতে হবে রুলসে। রুলসে বলা আছে প্রথম বাক্যে বি ভার্ব থাকলে, বি ভার্ব এবং মডাল ভার্ব, প্রথম বাক্যে বি ভার্ব এবং মডাল ভার্ব থাকলে দ্বিতীয় বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে টেন্স ও পার্সন অনুযায়ী বি ভার্ব ও মডাল ভার্বকেই নিতে হবে। মানে প্রথম বাক্যে যদি ভার্ব হিসেবে বি ভার্ব অথবা মডাল ভার্ব থাকে, দ্বিতীয় বাক্যে গিয়ে অক্সিলারি ভার্ব হিসেবে ওই বি ভার্ব বা মডাল ভার্বটাকে নিতে হবে, টেন্স এবং সাবজেক্টের উপরে নির্ভর করে, সাবজেক্ট অনুযায়ী। এখানে সেটাই হয়েছে। দেখেন এই বাক্যটা আগে দেখেন, এটা কি, ক্যান একটা মডাল ভার্ব। তো বলা হয়েছে, নিয়মে বলা আছে প্রথম বাক্যে বি ভার্ব অথবা মডাল ভার্ব থাকলে, এটা ক্যান যেহেতু মডাল ভার্ব, পাইলাম মডাল ভার্ব, এই পাশে এন্ড সো এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে ওই মডাল ভার্বটাকে নিতে হবে। এটা প্রেজেন্ট ফর্মে আছে, এখানে প্রেজেন্ট ফর্ম নিলাম, এবং আই ক্যান নিস, আর আই তো সাবজেক্ট, আর মডাল তো জানেনি, মডাল সাবজেক্ট যেটাই হয় না কেন ভার্ব সবসময় এক হয়, মডাল ভার্ব। আই এর সাথেও ক্যান, হি এর সাথেও ক্যান, রানার সাথেও ক্যান। এবার চলেন এই বাক্যটা বুঝলাম, এবার চলেন এই বাক্যে ডুটা কেন নিলাম, আই এর সাথে এম নিলাম না কেন? দেখেন এইখানে প্রথম বাক্যটা কি, মাই ব্রাদার লাইকস কফি। কি বাক্য এটা? লাইকটা বি ওয়ান মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে এখানে আই এর সাথে এম কেন নিলাম না? এখানে ডু নিছে কারণ দেখেন রুলসে বলা আছে প্রথম বাক্যে বি ভার্ব ও মডাল ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্বই থাকুক না কেন, দ্বিতীয় বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড নিতে হবে, অন্য কোনো ভার্ব নেওয়া যাবে না। সেই জন্য এম আমি ইচ্ছা থাকলেও নিতে পারবো না, আইয়ের সাথে হ্যাভ যায়, হ্যাভ আমি ইচ্ছা থাকলেও নিতে পারবো না। বাদ, এম বাদ, হ্যাভ বাদ নিতে হবে ডু, ডাজ অথবা ডিড, টেন্স এবং সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। ডিড তো পাস্ট টেন্সে আসে, এটা তো পাস্ট না, এটা তো B1 মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আই এর সাথে, আই যদি সাবজেক্ট হয়, আইয়ের সাথে কোনটা যায়, ডাজ নাকি ডু? ডাজও প্রেজেন্ট, ডুও প্রেজেন্ট। ডাজ তো যায় থার্ড পারসন সিঙ্গুলার, সাথে আইয়ের সাথে শুধু ডু যায়, তাই ডু নিছি। আশা করি বুঝতে পারছেন, সহজ কিন্তু খুবই সহজ। এই বাক্যে দেখেন আইয়ের সাথে এম কেন নিলাম? আমার ভাই পড়ালেখা করতেছে, মাই ব্রাদার ইজ স্টাডিং এন্ড সো এম আই। এই যে দেখেন রুলস, এখানে কি বলছে, বি ভার্ব প্রথম বাক্যে বি ভার্ব ও মডাল ভার্ব থাকলে দ্বিতীয় বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে টেন্স ও পার্সন অনুযায়ী বি ভার্ব ও মডাল ভার্বকেই নিতে হবে। তো এখানে এটা কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্স, কিন্তু প্রেজেন্টেরই কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে এইখানেও প্রেজেন্ট টেন্স লাগবে এই পাশে। এখানে প্রেজেন্ট টেন্স হলে এখানে কি বলছে, টেন্স ও পার্সন অনুযায়ী বি ভার্বটাকে নিতে হবে। এখন টেন্স সাবজেক্ট কি, এখানে এই বাক্যের আমি লিখলাম আমি। প্রেজেন্ট টেন্সে আই এর সাথে কোনটা যায়? বি ভার্ব থাকলে আই এর সাথে ইস তো কখনো যায় না। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আছে কয়টা? তিনটা। এম আছে, ইজ আছে, আর আছে। আর যায় ইউ এর সাথে, ইজ যায় থার্ড পারসনের সাথে, আর আই যায়, এম যায় আই এর সাথে, তাই এখানে এমটা আসছে। আশা করি বুঝতে পারছেন। আমি চাইলেও অন্য কোনো ভার্ব নিতে পারবো না, আমি তো গ্রামারের এই নিয়মে আটকা। ছোট্ট একটা নিয়ম, আপনার যারা নতুন তাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু 10টা 15 20টা সেন্টেন্স প্র্যাকটিস করলে একদম সহজ হয়ে যাবে। মনে করবেন বাচ্চাদের খেলা। তারপর দেখেন এখানে ইজ কেন নিলাম? এখানে ইজ নিছে এই কারণে, এখানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কন্টিনিউয়াস বাদ দিলাম, প্রেজেন্ট টেন্স তো আগে প্রেজেন্ট, তারপরে না কন্টিনিউয়াস বলবো, প্রেজেন্ট টেন্স।
প্রেজেন্ট টেন্স, এই পাশে সাবজেক্ট রাকিব, রাকিবের সাথে প্রেজেন্ট টেন্সে কোনটা আসে? বি ভার্ব, যেহেতু আমার তো বি ভার্বই নিতে হবে। বি ভার্বের ভিতরে কোনটা নিতে হবে? এম ইজ আর, ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার নেওয়া যাবে না, কারণ ওটা তো পাস্ট। এম ইজ আর থেকে কোনটা নেব? রাকিবের সাথে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ইসটাই যায়, শুধুমাত্র ইজ, এমও যায় না, আরও যায় না। অতএব এই হাত পা বাঁধা, আপনি ইচ্ছার অন্য কিছু নিতেই পারবেন না, এরকম আপনি নেই। তারপরে এই বাক্যে ডাজ কেন? ডাজ এই জন্য, এটা কি প্লেস কোন টেন্স? প্লেস হলো V1 প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এই পাশে আমার প্রেজেন্ট টেন্সই রাখতে হবে। প্রেজেন্ট টেন্স এখানে বলা হয়েছে কি দেখেন রুলসে, বি ভার্ব ছাড়া প্রথম অংশ, এটা কিন্তু বি ভার্ব না, প্লেস একটা অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব। প্রথম বাক্যে বি ভার্ব ও মডেল ভার্ব ছাড়া অন্য যে ভার্বই থাকুক না কেন, দ্বিতীয় বাক্যে, এই যে দ্বিতীয় বাক্য, অক্সিলারি ভার্ব হিসেবে টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডাজ অথবা ডিড কে নিতে হবে। টেন্স V1 প্রেজেন্ট টেন্স, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডু ডাজ অথবা ডিড, এই তিনটা থেকে যে কোনো একটাকে নিতে হবে। ডিড তো আসে পারের ক্ষেত্রে, ডিড অথবা নেওয়া যাবে না, এটা পাস্ট না প্রেজেন্ট। আবার ডু আসে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন আই, উই এর ক্ষেত্রে আসে, ইউর ক্ষেত্রে আসে। আর থার্ড পার্সনের ক্ষেত্রে আসে ডাজ, শুধুমাত্র ডাজটা আসে থার্ড পার্সনের ক্ষেত্রে। রাকিব যেহেতু থার্ড পার্সন, অতএব এখানে ডাজ। আপনি চাইলেও ডু নিতে পারবেন না, চাইলেও ডিড নিতে পারবেন না। আপনি নিয়মের বেড়া চাইলে আটকা। আশা করি বুঝতে পারছেন সবাই। থ্যাংক ইউ। 10টা 15 20টা সেন্টেন্স প্র্যাকটিস করেন, একদম পান্তা ভাত হয়ে যাবে।